স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান, তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারশেল, ব্যবহার করা হয় জলকামান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে 11তম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও 3টার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এর আগে গত সপ্তাহে 2 দিন শাহবাগে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে, আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, ওদের প্যানেলও চাকরি 24 ডিসেম্বর ওরা জয়েন করেছে। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করো, এখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যটা কেন? যতটুকু দেওয়া হয়েছে চার দেয়ালের মাঝে, এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি। তার মানে আমরা আরো 11 বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। স্বৈরাচারের ধ্বংস করা দেশকে এগিয়ে নেয়ার এখনই সময়। দেশ পুনর্গঠনই এখন বিএনপির লক্ষ্য। একথা জানিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা ও বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলা ভিত্তিক কাউন্সিল করছে বিএনপি। রবিবার নড়াইল বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অংশ নেন দলের জেলার ও কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেবে নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের জেলা প্রশাসক সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ। তাই ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশ নিচ্ছে। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, জাতীয় নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। সেখানে আমাদের বার্তা থাকবে, যেহেতু নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কমিশনার আরও জানান,
জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে কোনো আসনই ঠিক রাখা যাবে না। একটা সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা ইত্যাদি সব কিছু মিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি বলেও মন্তব্য তার। এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এমনটা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, দেশের আইন শৃঙ্খলার উপরেই নির্ভর করছে সরকারের সফলতা ব্যর্থতা। রক্তচক্ষু উপেক্ষা করে জেলা প্রশাসকদের এ বিষয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। জানান, পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেব যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব এবং আমি এই সরকার তারও সরকার। উল্লেখ করেন, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার, তাই টাকার বিনিময়ে নয়, যে কোনো বয়সে বিনা অর্থে জন্মসনদ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসনদ জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ। কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে নয়, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রতী হওয়ার নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তবে তা শুধরে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি। সবাই মিলেই সরকার স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ 2,90,00,000 মার্কিন ডলার বা প্রায় 351 কোটি টাকার সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, DOGE। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ সহায়তা তহবিল বাতিল করা হয়েছে। DOGEর ঘোষণায় বলা হয়েছে, মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশের পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। এর মধ্যে ভারতে $2,10,00,000 একটি কর্মসূচিও রয়েছে। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে NBR ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জানান, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব করেন। এ বিষয়ে NBR চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। স্বর্ণ কিনে নিয়ে আসবেন, সুতরাং সেটাকে একটু সহজে অ্যালাউ করা, সেই জন্য ব্যাগেজ রুলটা আসছে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেটা ব্যাপক মিসইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব, সংশোধন করব, ঠিক করব।
6 দিনের মাথায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো বিআরটিএ। মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। সকাল থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকরা ধর্মঘট শুরু করলে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিআরটিএ। তবে চালকদের প্রায় 5 ঘন্টা অবরোধে অচল হয়ে পড়ে ঢাকার অনেক রাস্তা। যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। রবিবার সকালে হঠাৎ করেই আন্দোলনে নামেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। মিটারে সিএনজি না চালালে জরিমানা ও শাস্তির বিধানের প্রতিবাদী এই কর্মসূচি। যাত্রী মিটারে যাবি, মিটারে না গেলে যাবো না। আমরা বাধ্যতামূলক মিটারে যাই, সারাদিনে ক্যাশ কিনে যাই, জমা উড়ে 200 টাকা বেতন আর লস। সকাল 8টার দিকে রামপুরা সড়কে মিছিল বের করেন চালকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে যাত্রাবাড়ি, মিরপুর, কলেজ গেট সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে। বন্ধ হয়ে যায় প্রধান সড়কের যান চলাচল। ভোগান্তিতে পড়েন নগরবাসী। মাঝপথে আসি না, মা দিল সিএনজি যাতে দিচ্ছে না। আমরা এখন পাবনায় যাবোটা কি করে? সিএনজি না আসলে তো আমি বাড়ি থেকে আসতাম না, আমি যেভাবেই হুকুম যাওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমি এখান থেকে কিভাবে যাই? এর মধ্যে জানানো হয় মিটারে না চালালে জরিমানা ও মামলা নির্দেশনা বাতিলের কথা, কিন্তু তাতেও সড়ক না ছেড়ে দাবি তোলেন কোনো মিটারই থাকতে পারবে না গাড়িতে। মিটার দিয়ে গাড়ি চালাতে হলে 1-4 জন ধরবে না, আর 4 জন ধরবে, একটা ফাইন দেখায় আমাদেরকে মামলা দিবে, হ্যারাসমেন্ট করবে, এটা হবে না। আমরা কি অপরাধ করছি? আমাদের উপরে 50,000 টাকার মামলা, একটা ড্রাইভার 1000 টাকার মামলা ভাঙাইতে পারে না। সকাল 10:30টার দিকে সড়ক ছেড়ে মিছিল নিয়ে বনানী বিআরটিএ কার্যালয়ে যান চালকরা। সেখানে জড়ো হয়ে ভাঙচুর করেন বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা। ইমার্জেন্সি লোক আছে, মানে হসপিটাল যাবে, তাদের গাড়ি ছাড়া হবে। সভাপতির কাছে এখন পর্যন্ত পূর্ণ কোনো নির্দেশনা আসে নাই, আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার ভাবে শুনতে পারি নাই, আপনাদের মাধ্যমে জানতে পারছি। পরে চালকদের একটি দল বিআরটিএ কার্যালয়ে আলোচনায় বসে। ঘণ্টাখানেক পর দাবি মানা হয়েছে জানিয়ে সিএনজি অটো চালকরা সড়ক ছেড়ে দেন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাগতীর। আখিরি মোনাজাতে শেষ হলো মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। দেশ, জাতি, মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্ব শান্তি চেয়ে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সৃষ্টিকর্তার সমীপে সমর্পণ, শূন্যে দুহাত, মনে আল্লাহর দরবারে নানা ফরিয়াদ, চোখের পানিতে বুক ভাসান মুসল্লিরা। আখিরি মোনাজাতে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখর ছিল টঙ্গীর তুরাগতীর। শুধু ময়দান নয়, এই ধ্বনি ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। তাবলিগ জামাতের সাদ অনুসারীদের ইজতেমার আখিরি মোনাজাত হয় 30 মিনিটের। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। চোখের পানিতে সৃষ্টিকর্তার কাছে আবেদন জানান মুসল্লিরা। নবীর সুন্নতকে জিন্দা করে আমাদের যতই কষ্ট হোক, আমরা দিনের মেহনত, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছাই দেব। নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচি এবং আমার পরিবার পরিজন কিভাবে জাহান্নাম থেকে বাঁচে, এ ব্যাপারে আমরা এরকম ঘরওয়ালাদের পুরো আমাদেরকে মেহনত করতে হবে। আমরা দেশের জন্য কল্যাণ কামনা, কল্যাণ চাইছি, দোয়া চাইছি, সবাই সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য আমরা দোয়া চাইছি। আখিরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীমুখী অনেকে যে যেভাবে পেরেছেন শামিল হন জমায়েতে। এই যে হিংসা হানাহানি, একদিন তো আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরে যেতে হবে, কিন্তু তো আমাদের যে আজাল বেজাল, আমরা চাই আগের মতো সবাই একযোগে আমরা আর দিনের কাজ করতে। তাবলিগ জামাত নিয়ে যে একটা বিরোধ আছে, এইটা যেন এক হয়ে যায়। আগে সবাই এক কাজ করতে পারছি, যেন মিলেমিশে আমরা দাওয়াতের কাজ করতে পারি। আখিরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন মুসল্লিরা। ইজতেমা নির্বিঘ্ন করতে সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। টানা 3 দিনের মেহনত শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। এইখান থেকে অর্জিত শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত সর্বত্রই পৌঁছে দিতে চান এসব ধর্মপ্রাণ মানুষ। দোয়া চান দেশ ও বিশ্বের শান্তি কামনায়। বিশ্ব ইজতেমার ময়দান থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।